অর্থনীতির যে সূচকগুলো আছে, সেই সূচকগুলো সোজা না করে, ব্যবসা বান্ধব না করে যা কিছু করা হচ্ছে, তাতে করে পুরো পরিস্থিতি মানে এলোমেলো হয়ে যাচ্ছে। ব্যাংক, বীমা, মানে এখানে সরকার কি টাকা ছাপিয়ে টাকা দেবে, না এগুলিকে রক্ষা করার জন্য কি করবে, না দেউলিয়া আইন করে যারা খারাপ কাজ করেছে তাদেরকে দেউলিয়া ঘোষণা করবে, এই বিষয়গুলো এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। অন্যদিকে দেশের যে সকল বড় বড় ঋণ খেলাপি রয়েছে, তাদেরকে যেমন ব্যবসায় ফেরত আনার চেষ্টা করা হচ্ছে এবং এমন প্রক্রিয়াতে চেষ্টা করা হচ্ছে যেখানে 30,000 40,000 কোটি টাকা দিলেও সেই টাকা থাকবে না। যেমন ধরেন সিটি গ্রুপ, বাংলাদেশের বৃহত্তম গ্রুপ, এখন তাদেরকে চালু রাখার জন্য, বাঁচানোর জন্য অনেকগুলো ব্যাংক প্রায় 30,000 কোটি টাকার একটা তহবিল ঘোষণা করেছে 36টি ব্যাংক মিলে। কিন্তু সমস্যা হলো যে তারা বড় বড় দুটো প্রজেক্ট করেছে, যেই দুটো প্রজেক্টে আনুমানিক 12,000 কোটি টাকা তাদের বিনিয়োগ। তো এই দুটো প্রজেক্ট তাদের গলার কাটা। এখন এই দুটো প্রজেক্ট রেখে, এই অবস্থায় রেখে তারা কোনো অবস্থাতেই 1,00,000 কোটি টাকা তাদেরকে দেওয়া হলে তারা লাভে যেতে পারবে না। আর এই দুটো প্রজেক্টের জন্য বেশি দরকার হলো গ্যাস কানেকশন। সেই গ্যাস কানেকশন সরকার দিতে পারছে না, বরং এই গত 4 মাসে গ্যাসের যে সরবরাহ এটা আরও খারাপ অবস্থায় পৌঁছে গেছে। ফলে সিটি গ্রুপের ভাগ্যে কি আছে আমরা বলতে পারি না। 50,000 কর্মচারী, প্রায় 40,000 কোটি টাকার দেনা এবং 1,00,000 কোটি টাকার উপরে তাদের যাকে বলা হয় অন্যান্য যে লোন টোন সব মিলিয়ে আছে। মানে 40,000 কোটি টাকা হলো খেলাফি হয়ে গেছে, আর 1,00,000 কোটি টাকা টোটাল ঋণ। এই হলো ওদের অবস্থা। একই অবস্থা মেঘনা গ্রুপের। মেঘনা গ্রুপের অবস্থাও ভালো না। অন্যদিকে বসুন্ধরা গ্রুপ, নাভিল গ্রুপ, এস আলম গ্রুপ সহ এরকম আরও 10টি বড় বড় গ্রুপ যাদের বিরুদ্ধে সরকার মামলা করবে। ফলে কি হলো, এই সকল শিল্প প্রতিষ্ঠানগুলোতে রীতিমতো প্যানিক ছড়িয়ে পড়েছে। যা কিছু তারা চলছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠানে 2 মাস, 3 মাস, 4 মাস যাবৎ তারা বেতন দিতে পারছে না বা মালিক বেতন দিচ্ছে না। তারা ধরে নিচ্ছে যেহেতু মামলা হবে বন্ধ করে দিতে হবে, কাজে এখানে আর লাশ টানার দরকার নেই, এখান থেকে যা পারো যতটুকু পারো সরিয়ে আমরা যেন ভবিষ্যতে যদি জেলে যাই, দেশের বাইরে চলে যাই, অন্য কোনো দুর্ভোগ দুর্দশাতে পড়ি, যেন কোনো মতে ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, বাকিটা ফিসিবিল্লাহ। এইভাবে 10টা গ্রুপের মধ্যে প্যানিক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে গার্মেন্টসের যে সেক্টর, হাতে গোনা বড় বড় কিছু শিল্প প্রতিষ্ঠান যারা A to Z যাদের সার্ভিস আছে, যেমন হামিম গ্রুপ, এরকম কিছু প্রতিষ্ঠান যারা চলছে, আর বাকি যেগুলো মাঝারি আকৃতির শিল্প প্রতিষ্ঠান, ছোট শিল্প প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো আসলে দাঁড়াতে পারছে না। বাজারে প্রচুর অর্ডার আছে, বায়ার আছে, কিন্তু এই জিনিসগুলো চালু করার জন্য যে বিদ্যুৎ দরকার, গ্যাস দরকার, রানিং ক্যাপিটাল দরকার, মেশিনারিজ দরকার, বিএমআরই করা দরকার, এই বিষয়গুলো করার জন্য যে ব্যাংকগুলো তাদেরকে আর্থিক সহযোগিতা দেবে, এরকম ব্যাকবোন ব্যাংকগুলোর নেই। একটা ছোট উদাহরণ দিই, যেমন ধরুন একটা প্রতিষ্ঠানকে আমি চিনি, যে প্রতিষ্ঠানের ব্যাংকের দেনা 70 কোটি টাকা। আচ্ছা, এই প্রতিষ্ঠানে 70 কোটি টাকার বিপরীতে ব্যাংকের কাছে তাদের লিয়েন দেয়া আছে মাত্র 4 থেকে 5 কোটি টাকার সম্পত্তি, এবং ব্যাংকটা একটা প্রবলেম ব্যাংক। এখন বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী এই যে 70 কোটি টাকা, এটিকে রিশিডিউল করে দেওয়া হয়েছে। ভালো কথা। এখন এই প্রতিষ্ঠানটি যে আবার নতুন করে চালু করবে, চালু করার জন্য তার বেশ কিছু মেশিনারিজ লাগবে, তার কিছু ক্যাপিটাল লাগবে, অন্তত 10 থেকে 12 কোটি টাকার ক্যাপিটাল লাগবে। এই টাকাটা তার ব্যাংক থেকে নিতে হবে। এখন সেটা কিভাবে? এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার একটা ফান্ড রেজ করেছে 30,000 কোটি টাকা, এরকম যে সকল রুগ্ন শিল্প তাদেরকে দেবে। এখন এই শিল্প প্রতিষ্ঠানটি হয়তো 10 কোটি 12 কোটি টাকার জন্য একবার বিজিএমইতে যাচ্ছে, একবার ব্যাংকে যাচ্ছে, একবার বাংলাদেশ ব্যাংকে যাচ্ছে, এইভাবে মানে 1 বছর চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত শিল্প প্রতিষ্ঠানটি চালু করতে পারেনি। আবার
আরেকটা প্রতিষ্ঠানের নেতিবাচক শুনেন, তার ঋণ আছে 130 কোটি টাকা। সে এই ট্রেড পলিটিক্স করে, তার অ্যাসেট, ব্যবসা বাণিজ্য যা কিছু আসছে সব মিলে তার কাছে 2-3 কোটি টাকার সম্পত্তি নেই, কিন্তু তার ঋণ আছে 130 কোটি টাকা, তাও আবার সরকারি ব্যাংক থেকে। এখন সে কি করছে, এই যে সরকারের যে একটা সুযোগ, সেই সুযোগ নিয়ে সে হিসাবে দেখা যায় সে 50 কোটি টাকা ঋণ নিতে পারে। 130 কোটি টাকার উপর 50 কোটি টাকা সে ঋণ নিয়ে 2-3 কোটি টাকা সে খরচ করে বাকি টাকা পকেটস্থ করার জন্য সে দিন রাত ঘোরাফেরা করছে। এবং ওই যে আগে যে লোক বললাম যে জেনুইন ব্যবসা করতে চায়, সে সফল না হলেও দ্বিতীয় ব্যক্তি সে শতভাগ সফল হয়ে যাবে। এরকম যে একটা ধড়িবাজ, ধান্দাবাজ একটা জাতি, একটা সম্প্রদায়, একটা গ্রুপ, একটা ব্যবসায়িক গ্রুপ, মানে এটা এই যে একটা দুর্বিষহ অবস্থা, সেই দুর্বিষহ অবস্থার মধ্যে তারা আরও ডাকাতি, রাহাজানি, ছিনতাই এগুলো করার জন্য কোমরে গামছা বেঁধে নেমেছে।